হিয়া স্বভাবত লক্ষ্মী মেয়ে, মায়ের আদুরে মেয়ে হলেও সবসময় মাকে সংসারের কাজে সাহায্য করেছে। এটা বলা যায় হিয়ার অভ্যাস। স্কুলে পড়াকালীন সময় ছুটির দিনে ঘুমাতো সে, বাদবাকি সবসময় ভরে উঠতো আর মায়ের কাছে সাহায্য করতো। স্কুলে কলেজ পড়াকালীন সময় ছুটির দিন ঘুমাতো সে, বাদবাকি সবসময় ভরে উঠতো আর মায়ের কাছে সাহায্য করতো। এই জন্য কাজে সাহায্য করার অভিজ্ঞতা তার বেশি, আর সেই অভিজ্ঞতারই পরীক্ষা দিল আজ। রুম থেকে বের হয়ে দেখলো নাসিমা রান্না করে থালাবাটি পরিষ্কার করছে। গৃহকর্মী রাবে অসুস্থ থাকায় আসবে না, তাই নাসিমা একাই সব কিছু করছেন। হিয়া ভাবলো বাড়িতে তো কোনো মেহমান নেই, তাই ওনার কাছে হেল্প করাই যায়। নাসিমের সাথে তার আগে থেকে সম্পর্ক ভালো হওয়ায় ভালোই মিলবে দুজনের। তবুও কোথাও না কোথাও হিয়ার একটা জড়তা কাজ করছে, তার কারণ সম্পর্কে পরিবর্তন। হিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গেল নাসিমার কাছে, নিঃশব্দে গিয়ে দাঁড়ালো নাসিমার পাশে। নতজানু হয়ে বলল, আম্মু আমি হেল্প করি। প্রথম দফাতে নাসিমা চমকে গেলেন হিয়াকে দেখে। নতুন বউ এখন উঠেছে কেন? তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, এই না না, তুমি এখানে এসো না কেন মা, যাও রুমে যাও। হিয়া বলল, আমি পারবো না আম্মু, আপনি বলুন কি করতে হবে। নাসিমা মৃদু হেসে বললেন, পাগলি মেয়ে, এখন রুমে যাও, কিচ্ছু করতে হবে না তোমার। এই সংসার তোমার, কিছুদিন পরে এমনিতেই তোমাকে সামলাতে হবে সব। আমি আর কতদিনই বা বাঁচবো বলো, তখন না হয় কাজ করো, এখন যাও। হিয়ার কি বলবে, সে কোনো কাজ না করলেও সেখান থেকে প্রস্থান করলো না, সেখানে দাঁড়িয়ে রইল ঠায়। নাসিমা আরও কয়েকবার বললেন হিয়াকে যেতে, কিন্তু হিয়া গেল না। সময় গড়ালো এভাবেই। হিয়া অল্প স্বল্প কিছু করলো নাসিমার সঙ্গে। সকাল তখন 8টা। নাসিমা সকলের জন্য রান্নাবান্না করে দিয়েছে আর হিয়া সব কিছু টেবিলে নিল। নাফি এসে বসেছে টেবিলে, তুবাও এসে বসলো। নাসিমা তখন হিয়াকে তাড়া দিলেন নাফির পাশে গিয়ে বসতে। হিয়া গিয়ে বসলো নাফির পাশে। ঠিক তখনই এলো রাজ জটক, রাজও রুহি। নাসিমা ওদের হঠাৎ দেখে থমথমে খেয়ে গেলেন, বিস্ময়ের সাথে বললেন, কী রে তোরা কখন এলি? আমি তো কিছুই জানি না। রুহিকে বললেন, বৌমা কখন এলে? আমাকে তো জানালেও না। রুহি গম্ভীর কণ্ঠে বলল, আপনি তো আমাদের কিছু কতদিন লুকিয়েছেন আম্মু। ইভেন শুধু আপনি না, সকলে আমাদেরকে ঠকিয়েছেন। রাজ সহমত প্রকাশ করে বলল, জানি আমি কার কেমন ভাই বা কার কেমন সন্তান। এত কিছু হয়ে গেল অথচ আমার জানতেই পারলাম না। নাফি ওদের কথা পাত্তা না দিয়ে হিয়ার প্লেটে খাবার তুলে দিল, নিজেও প্লেটে খাবার তুলে নিল। খেতে শুরু করলো নাফি। নাসিমা বেগম উত্তর খুঁজতে লাগলেন, কী বলবেন রাজকে। তিনি এখন বুঝতে পারছেন নাফির কথায় এমন একটা সিদ্ধান্ত নেওয়া তার মোটেও উচিত হয়নি। শুধুমাত্র সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের কাছ থেকে এত বড় কথা লুকানোতে একদমই উচিত হয়নি। রাজ ও রুহি অভিমান করা একদমই স্বাভাবিক। ঠিক তখনই তুবা বলল, আরে রুহি আপা কখন এলে? রাগ করো না, তোমাদের জানানো হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাই ভেবেছে তোমাদেরকে চমকে দেবে, বুঝেছ? রাগ করো না, তুমি খুশি হওনি? রুহি রাগি চোখে তাকালো তুবার দিকে। তুবা বুঝলো না রুহির রাগের কারণ। সে ঠোঁট ভিজিয়ে খাওয়ার মন দিল। নাসিম ওদেরকে বললেন, আয় খেতে বস বাবা, তোকে সব বলছি আমি। রুহি বা রাজ কেউই গ্রাহ্য করলো না নাসিমার কথা। নিজেরা এসে বসলো টেবিলে। রাজ বসলো হিয়ার মুখোমুখি। ও বারবার তাকাতে থাকলো হিয়ার দিকে। আজও হিয়ার অন্যরকম সৌন্দর্য দেখছে। এত সুন্দর মেয়েটা কই কখনো তো চোখে পড়েনি তার। ওইদিকে রুহি খেয়াল করছে রাজের অস্থিরতা। রাগে গা পিত্তি জ্বলে উঠল তার। হিংসায় জলে পুড়ে যেতে লাগলো রুহি। নাভি খাওয়ার সময় বারবার এটা সেটা এগিয়ে দিচ্ছে হিয়ার দিকে, কখনো কখনো গায়ে তুলেও খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা রাজরুহির কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো হয়ে গেছে। ওরা দুজন না পারছে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে, আর চোখে গিলে খেতে লাগলো দুজনের নবদম্পতিকে। খাওয়া দাওয়া শেষ হিয়ার। সে টেবিল ছেড়ে উঠবে, ঠিক এমন সময় রুহি বলল, হিয়া একটু আমার রুমে আসিস তো, ইম্পর্ট্যান্ট কথা আছে তোর সাথে। হিয়া দাঁড়িয়ে গেল রুহির কথা শুনে। ঘুরে কিছু একটা বলবে, তার আগে সেতে দাঁড়িয়ে থাকা নাফি বলে উঠল, রুহি তোমাকে তো সকালে বললাম হিয়া কিন্তু এখন শুধু তোমার বোন নেই, ও আমার স্ত্রী, অর্থাৎ তোমার বড় যা। এই বিষয়টা মাথায় রেখে কথা বলবো ওর সাথে, আর নাম ধরে তো কখনোই না। নাসিমা তখন ছিলেন না সেখানে। নাফির কথা শুনে রুহি বেশ অপমানিত বোধ করলো। অপমান হলো রাজও।
ও তো এমন মানতেই পারছে না এসব কিছু। ওর টেবিলের নিচে থেকে রুহির এক হাত চাপ ধরলো, শান্ত হতে বলল ওকে। রুহি তাতে দাঁত পিষে বলল, আই অ্যাম সরি। এরপর হিয়ার দিকে ফিরে বলল, ভাবি একটু আমার রুমে আসবেন। হিয়া মাথা নাড়ালো। মুখ দিয়ে কিছু বলার পূর্বে নাফির আবারও বলে উঠল, যেহেতু হিয়া বড় সম্পর্কে, তাই ওকে অর্ডার করা ভালো দেখায় না রুহি। তোমার প্রয়োজন হলে রুমে গিয়ে কথা বলে আসবে। রুহি রাগের তোপে হাত মুঠো করে ফেললো। রাজ রাগি রাগি দৃষ্টিতে তাকালো নাফির দিকে। নাফিও ভাইয়ের দিকে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি তার। কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার তৃপ্তির চোখে মুখে। সহ্য হলো না রাজের, খুব করে চাইলো সামনের সব কিছু লণ্ডভণ্ড করে দিতে, কিন্তু ও কোনো ছিনকেট করতে চায় না। তাছাড়া তুবাও আছে এখানে, কারোর সামনে ও নিজের ইমেজ নষ্ট করতে চায় না, তাই সব কিছু সহ্য করে গেল চুপ করে। রুহিও নিজেকে খুব কষ্টে শান্ত রাখলো। বারুক না যত খুশি, রুহি খুব সহজে ছাড়বে না হিয়াকে। এরপর এমন কিছু করবে না তাতে ওই দুটোকে খুঁজে পাওয়া যাবে না। হিয়া মনে মনে খুশি হলো খুব। তার প্রতি নাভি এতটা সিরিয়াস, বাহ। হিয়া আর দাঁড়াতে চাইল না সেখানে, দ্রুত সরে পড়তে চাইল। ঠিক তখনই শুনতে পেল রুহির থমথমে গলার স্বর, ভাবি সরি, আমি আপনার সঙ্গে দেখা করব, কখনো ফ্রি হবেন আমাকে একটু বলবেন প্লিজ। নাফি ফের কিছু বলতে উদ্যত হলো, কিন্তু রাজ ও রুহির থমথমে মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। রাজের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো একবার, ঘুরে আবার সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরে। নিচের দিকে না তাকিয়েই বলল, তাড়াতাড়ি উপরে এসো রোদ্দুরি। হিয়ার জন্য এরই অপেক্ষা ছিল। নাফির ডাক শুনতে সে আরও অপেক্ষা করলো না, দ্রুত প্রস্থান করলো। ওখানে হাওয়া গরম আছে, যে কোনো সময় এখানে বিস্ফোরণ ঘটতে পারে। মধ্যে পায়চারি করছে রুহি। রাজ বসে আছে বিছানায়, মাথায় হাত দিয়ে বিধ্বস্ত অবস্থায়। ও রাগ করবে নাকি দুঃখ পাবে ঠিক বুঝতে পারছে না। তার সামনে আসলে কি করা উচিত, কেন হলো এমন কিছুই জানে না। হিয়াকে কষ্ট দিতে গিয়ে সে যে অশান্তিতে সাগরে ডুবে যাবে কে জানতো। সে কি ঘৃণা করে বুঝতে পেরেছিল হিয়া এমন একটা কাজ করে বসবে। রাজ নিজেই তো হিয়াকে জ্বালাতে রুহিকে বিয়ে করেছিল, যদিও কাজের কাজ হয়নি একটু। রাজমাথায় হাত দিয়ে ভাবছিল এসব কথা। তার সম্মতি ফিরল রুহি ঝাঁঝালো কণ্ঠে, তুমি কিছু করবে না রাজ, নাকি এক্স গার্লফ্রেন্ডের ভাইয়ের সাথে দেখায় মরে যাচ্ছ ব্যথায়। রাজ জবাব দিল না। ও এক কথা শুধু তাকালো রুহির দিকে, আবারও মাথা নিচু করে রইল। ও নিজের অনুভূতিকে বুঝতে পারছে না, কেন অন্তরটা তো পড়ছে। সবাই বিয়ে হলো একদিন, এমনকি নাফির পাশে হিয়াকে দেখলে তার রাগ হচ্ছে, অথচ ওরা স্বামী স্ত্রী, ওরা তো একসঙ্গেই থাকবে। রুহি রাজের কলার চেপে ধরে ওকে দাঁড় করালো। আবারও আগের মতো, কি বলো, কথা শুনতে পারছো না তুমি? তোমাকে তোমার ভাই আমাকে কিভাবে অপমান করলো দেখুনি, তুমি কিছু করবে না? রাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও রুহিকে নিজের করে ছাড়িয়ে কষিয়ে একটা থাপ্পড় মারলো। রুহেল চোয়া চেপে ধরে বলো, খুব চোপা না তোর? এই চোপার জন্য তুই কখন খুন হবি আমার হাতে? আমি বলেছি কিছু করব না, আমাকে ভাবতে দে কিছু। আমি বলেছি কিছু করব না, আমাকে ভাবতে দে কিছু। নিজে তো বিদ্যের সাগর, বল কি করবো ভাইয়ের বউয়ের সাথে? ছাড়ি মেরে সরিয়ে দিল রুহিকে। রুহি পুনরায় ক্ষিপ্ত হয়ে রাজের মুখোমুখি এসে দাঁড়ালো। বেয়াদবের মতো রাজের সাথে তুই শুরু করলো। শোন, তুই ভুলে যাস না তোর বিরুদ্ধে অনেকগুলো কল রেকর্ড আছে আমার কাছে। তুই যে হিয়াকে রেপ করতে চেয়েছিস, এটা যদি আমি বলে দেই সবাইকে, ভাবতে পারছিস কি হবে? তো বি কেয়ারফুল, আমার সাথে মেপে কথা বলবি। রাজা রুহির কথা প্রত্যুত্তর করতে পারলো না। নিজে মনে ভীষণ অনুশোচনা হলো, কেন এই বস্তিমার্কা মেয়েকে সে বিয়ে করলো। রুহির পর রাগ করে সে সজোরে দেওয়ালে আঘাত করলো রাজ। এরপর গট করে বেরিয়ে গেল রুম থেকে। ওদিকে রাত যাওয়ার পরে রুহির মনে কোনো অনুশোচনা দেখা গেল না। সে ব্যস্ত হিয়ার সঙ্গে কি করবে এটা ভাবতে। রাজ তো তার হাতেই আছে। খাবার টেবিলে যা হলো একদিন থেকে ভালোই হয়েছে। রাজ অথবা রুহি অত্যন্ত নাপির সামনে হিয়ার সঙ্গে দুর্ব্যবহার করতে দুইবার ভাববে। দুর্ব্যবহারকে নাম ধরে ডাকতেও ভাববে। হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার আর কি কাজ, নতুন বউ সে। বাড়িতে তেমন মেহমান নেই, রুলার যেমন থাকে সেরকম। হিয়া উদাস হয়ে আছে। মায়ের কথা খুব মনে পড়ছে। হিয়া ভাবলো কল করবে হেলেনার নাম্বারে। ঠিক তখনই নিজের পেছনে কারো উপস্থিতি টের পেল। কিছুক্ষণের মাথায় বুঝতে পারলো এটা নাফি। হিয়া দ্রুত ঘুরে পেছনে তাকালো। নাফি তখন হিয়ার অনেকটা কাছে চলে এসেছে। একদম মুখোমুখি দাঁড়িয়ে নাফি বলো, মন খারাপ ময়না?
হিয়া নাফির সম্বোধনে লজ্জা পেল। এ পর্যন্ত না হলো 50টা নিকনাম দিয়েছে, এক এক একটা। যদি এতে হিয়ার খারাপ লাগছে না, একটা রোমান্টিক রোমান্টিক ভাব আছে। এম এম হিয়া নতজন হয়ে নাফির কথা জবাব দিল। মন খারাপ নয় তাহলে? আচ্ছা, ভার্সিটি পাল্টাবে তুমি? হিয়া নাফির এমন কথায় হকচকে গেল। হিয়া তড়িতে মাথা নাড়ল। কেন হঠাৎ এই কথা কেন? কেননা আমার কাছে তুমি সবচেয়ে আগে হিয়া। আমি তোমার ভার্সিটিতে সবসময় থাকবো না, তোমাকে সেভ করার জন্য। আর তুমি তো ভুলোমনা পাখি, তুমি নিজেকে কিভাবে সেভ করবে? হিয়া বারবার লজ্জা পাচ্ছে নাফির সামনে, কিছুতেই এই লজ্জা কাটিয়ে উঠতে পারছে না। আর একটু সময় লাগবে তার। সে কোনো মতে বলল, সমস্যা নেই, আমি পারবো। নাফির একটু কাছে এলো হিয়ার নত কপালে নিজের কপাল ঠেকালো। আদরের স্বরে বলল, সমস্যা তো আছেই পাখি। তুমি ওখানে গেলে যে আমি টেনশনে থাকবো ভীষণ, নিজের কাছে মনোযোগ দিতে পারবো না। তুমি কি চাও এসব? হিয়া জবাব দিতে পারলো না, আরও সে কাঁপতে থাকলো। হিয়ার কাঁপন বুঝতে পেরে নাফি সরে গেল। হিয়ার পাশে দাঁড়িয়ে ব্যালকনি রেলিংয়ে হেলান দিল। বলল, আমি কাছে এলে তো কাঁপি কেন করো হ্যাঁ? অথচ আমি আসলে কাজ কিছুই করিনি এখনো। হিয়ার কাজ ঝাঁঝা করে উঠল লজ্জায়, গরম ধোঁয়াও বেরোলো হয়তো। ফর্সা মুখখানা লাল হয়ে গেল লাজে। রমণী এদিক সেদিক তাকালো নিজেকে ঠিক করার জন্য। আচ্ছা বাদ দাও, মায়ের কথা মনে পড়েছে? দেখা করতে যাবে? নাভি প্রসঙ্গ পাল্টাচ্ছে দেখে হিয়া স্বস্তির শ্বাস ফেলল। বলল, কিভাবে দেখা করবো আম্মুর সঙ্গে? 2 দিন পর না বাড়িতে যেতে হবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও, গেলে রেডি হও। হিয়া মনে মনে খুশি হলো। মায়ের সাথে দেখা করতে পারবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। হিয়া খুশি খুশি মনে রুমের ভিতরে চলে গেল। এখন তো রেডি হতে হবে, আর দেরি করলে চলে? হিয়া গোলাপি একটা জর্জের শাড়ি পরল, সাদা স্টোনের একটা সেট পরল, কানে ও গলায় লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথার মাঝখানে থেকে সিঁথি করে সেখানে একটা টিকলি পড়েছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক। ব্যাস, মেয়েটিকে স্বর্ণের পরি থেকে কম কিছু লাগছে না। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছিল, এমন সময় রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো নাফি। তারপরে সম্পূর্ণ সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পায়জামা। তাকেও কল্পলোকের কোনো নায়কের মতো কম লাগছে না। নাফির আগমনে হিয়া আয়নায় দেখতে পেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্থির হয়ে বসে রইল। ওদিকে নাফির রুমে এসে চোখ গেল আয়নায়। প্রেয়সীকে এই রূপে দেখে হৃৎপিণ্ড থমকে গেল। নাফি বুকের বাঁ পাশে হাত দিয়ে হৃদয়ের গতিবেগ বোঝার চেষ্টা করলো। ওভাবে এগিয়ে গেল হিয়ার দিকে। ধীরে ধীরে যেন কোনো তাড়া নেই তার, দৃষ্টি তার হিয়াকেই আবদ্ধ। আয়না দিকে তাকিয়ে থাকা হিয়ার দৃষ্টিও নাফির দিকে। দুজনের কি হলো কে জানে। চোখে চোখে কত কথা না বলা কথা তারা আদান প্রদান করছে, তাও ভাষায় প্রকাশ করা যাবে না। এটা শুধুমাত্র তারাই জানে। নিজের দিকে নাফিকে এগোতে দেখে হিয়াও ধীরে ধীরে দাঁড়ালো। ততক্ষণে নাফি তার অনেকটা কাছে চলে এসেছে। নাফি আর হিয়ার মাঝে দূরত্ব তেমন নেই বললেই চলে। নাফির বুকের সাথে লেপ্টে আছে হিয়ার পিঠ। নাফি হিয়ার ঘাড়ের কাছে মুখ নিল, টুকুস করে ঠোঁট ছোঁয়ালো হিয়ার উন্মুক্ত কাঁধে, দৃষ্টি তখনও হিয়ার দিকেই। ওদিকে হিয়ার নাফির উষ্ণ স্পর্শ পেতে চোখ খিচে বন্ধ করে নিল। খামচে ধরল নিজের পরনের শাড়িটা। নাফি দেখলো হিয়ার ভাবগতি, বাঁকা হাসলো নাফি। তার বুকটা একটু বেশি কিউট, আর লজ্জা পেলে তো মাশাআল্লাহ। নাফি এবার হিয়ার কানের কাছে মুখ দিল। হিয়ার কান ছুঁই ছুঁই ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, মাশাআল্লাহ রোদ্দুরি, তোমার সৌন্দর্য কেবল তোমার চোখে দেখা রূপ নয়, এ যে আমার অন্তরের অমিলিন শান্তি। প্রতিপলে যে তোমার আলো জ্বেলে দেয় আমার সমস্ত অন্ধকারে গৌরবে। হিয়া কেঁপে ওঠে। নাভির কণ্ঠে এক অদ্ভুত মাদকতা যা হিয়াকে চুম্বকের মতো টানছে। সে নিজেকে ধাতস্থ করে চোখ মেলল। নাভি তখন স্থির হয়ে দাঁড়ালো, তাকালো আবার আয়না দিকে। ফের দুজনের দৃষ্টি মিলন হলো। নাভি হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সামনাসামনি এবং খুব কাছাকাছি দাঁড়িয়ে দুজনের দৃষ্টি বিনিময় হলো এবার সমস্ত লজ্জা ভয় কাটিয়ে হিয়া অপলক তাকিয়ে রইল নিজের স্বামীর দিকে। ঠিক সে সময় কাবাবের হাড্ডি হয়ে রুহি প্রবেশ করলো হিয়াদের রুমে। রকম নক না করে সে ঢুকে পড়লো এবং হাঁক মেরে হিয়াকে ডাকলো, হিয়া।
হঠাৎ এমন কাজে হতবিলম্ব নাফি ও হিয়া দুজনে চট করে সরে। নাফি আর যাই হোক রুহি সম্পর্কে ভাসুর, তাই কিছু বলতে গিয়েও পারল না। সবটা হিয়ার উপর ছেড়ে দিয়ে নিজে ইতস্ত বোধ করে ওয়াশরুমে ঢুকে গেল। হিয়ার আগে দৃষ্টিতে তাকালো রুহির দিকে। যদিও রুহি বুঝতে পারেনি নাফি রুমে আছে, আর ওরা এমন অবস্থায় ছিল তা তো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সে অপ্রস্তুত হয়ে পড়ল। ভয় হলো নাফি যদি আবারও তাকে অপমান করে, যেহেতু সে হিয়াকে নাম ধরে ডেকেছে এবং নক না করে রুমে এসে পড়েছে। রুহি ব্যাপার চেকা খেয়ে হিয়ার দিকে তাকালো। ঠিক তখনই খেকিয়ে উঠল হিয়া। বর্তমান সম্পর্কের ফায়দা তুলল সে। কারো রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় সে কমন সেন্সও নেই না। এটা তোমার ভাসুরের রুম, বোধ বুদ্ধি কি সব লোপ পেয়েছে নাকি? নাপি যেহেতু ওয়াশরুমে, তাই রুহি ভাবলো হিয়াকে দু চারটে কথা শুনিয়ে তবেই যাবে। তাই রুহি বলল, তুই একটু বাড়াবাড়ি করছিস না হিয়া? লিমিটটা ক্রস করিস না প্লিজ। তোর ধারণাও নেই আমি কি করতে পারি। হিয়া জানি রুহি নাপির সামনে তাকে কিছুই করতে পারবে না। তার কিছু হলে নাপি ছোট ভাইয়ের বউটাও কিছুই মানবে না। তাই হিয়া স্পর্ধ দেখালো রুহির সামনে। নির্ভয় স্বাভাবিকভাবে বলল, কি করবে তুমি? যা করার করে নিও। আগে তুমি আমার রুম থেকে বের হও। আর তুই তোকারি করছো কার সাথে? শুনিনি সকালে তোমার বড় ভাইয়া কি বলেছে? আমাদের সম্পর্কে এখন পাল্টে গেছে ছোট বোন। আমার সাথে ফার্দার এভাবে কথা বলবে না। এখন বের হও আমার রুম থেকে। কারো রুমে কীভাবে ঢুকতে হয় তার ক্লাস করে এসো আগে। রাগে অপমানে রুহির গা পিত্তে জ্বলে উঠল। পারে না তো সে হিয়াকে কাঁচা চিবিয়ে খেতেও। রুহি সাপের মতো ফোঁস করতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। ওদিকে হিয়া ও রুহিকে সম্পূর্ণ উপেক্ষা করে ওয়াশরুমের কাছে গেল। রুহির দিকে তাকিয়ে বাঁকা আসলো সে। এরপর ওকে দেখিয়ে দেখিয়ে একটু ন্যাকামি করে বলে উঠল, জান, ও জান, হয়েছে তোমার? আমাদের লেট হচ্ছে তো। রুহির আগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ওর একটা হেস্তনেস্ত না করা পর্যন্ত সে আর শান্তি পাবে না। রুহি চলে যেতে হিয়া ততষ্ট হলো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলল? না না, সে কিভাবে বাড়াবাড়ি করবে? তাকে তো প্রতিশোধ নিতেই হতো, এবং হবেও। তাকে ঠকানো এত সহজে হিয়া ছেড়ে দিবে নাকি? কখনোই না। নাপির সাথে বিয়ের চক্করে সে সব ভুলে গেলেও তার তো প্রকৃতিগত লাভই হয়েছে। এখন সব কিছু সহজ হয়ে যাবে তার জন্য। বরঞ্চ তাকে আগলে রাখার জন্য একটা নাফিও এসে পড়েছে। হিয়া এইসব ভাবনার মাঝেই নাপি বের হলো ওয়াশরুম থেকে। নাপিকে বের হতে দেখে হিয়া স্থির হয়ে দাঁড়ালো। নাপি হিয়ার কাছাকাছি এসে হাত কিশোরে বলল, কি বলছিলি একটু আগে? হিয়া ভাঙা গলায় বলল, ওই কিছু নাড়তো তো। নাপি এক পা এক পা করে এগিয়ে গেল হিয়া দিকে, আর হিয়াও এক পা এক পা করে পিছিয়ে সরতে লাগলো। নাপি ফের বলল, জান, ও জান, এরকম কি যেন শুনলাম মনে হলো। হিয়া নাপির কথা নাচ করে দিয়ে বলো, না না, আমি ওভাবে বলিনি তো। ও তাহলে মানছো তুমি আমাকে জান বলছো, আর সাথে তুমিও? না না মানে, হ্যাঁ মানে না। কি মানে করছো? বললে না কি? পর মানুষকে তো আর বলিনি। বলছো তোমার স্বামীকে, তোমার সবচেয়ে আপন ব্যক্তিকে। কিছুক্ষণ থেমে নাপি আবারও বলল, বাই দ্য ওয়ে ময়না, থ্যাঙ্কস। কিসের জন্য? নাফি বলল, ওই যে তুমি আগের মতো প্রতিবাদী হয়েছ, অন্যায় কখনো মেনে নিও না পাখি। আমি তোমার পাশে আছি, তোমার ভয় নেই কোনো। অন্যায় হলে প্রতিবাদ করো। আচ্ছা। কি আচ্ছা? হিয়া দেওয়ালের সাথে লিপটে গেছে। নাফি লুচ্ছা বেটা ফের হিয়ার সামনে এলো, আবারও বলল, কি আচ্ছা? হিয়া জবাবে বলল, দেরি হয়ে যাচ্ছে, আম্মু অপেক্ষা করবে তো। এটা বলে সে নাভিকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লাজুক এসে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। হিয়াকে ওভাবে যেতে দেখে নাভি মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে হাসলো। মানিব্যাগ, ফোন, চাবি নিয়ে বের হলো রুম থেকে। রুহি ধাক্কা দিল রাজকে। হিংস্র হয়ে রাজের গলা চেপে ধরলো। খেকিয়ে বলল, কাপুরুষ, তোকে এই জন্য বিয়ে করেছিলাম আমি? গিয়ে দেখ তোর ভাইয়ারা ভাবে কিভাবে রোমান্স করছে। আমি হিয়াকে শেষ হতে দেখবো বলে তোর মতো লুজারকে বিয়ে করেছিলাম, অথচ ও এখন। কথা শেষ করার আগে রাজ রুহিকে নিজে থেকে সরিয়ে নিল। ঠাটে এক থাপড় বসিয়ে দিল রুহির বাম গাল বরাবর। নিজেও রুহির মতো উচ্ছৃঙ্খল হয়ে বলল, তোর মতো শয়তানকে কে বিয়ে করে রে? আমার ঠেকা পড়েনি তো তোর মতো অমানুষকে বিয়ে করার জন্য। তুই তো এসে রিকোয়েস্ট করছিলি আমার সাথে হাত মেলাবি। কথাবার্তা ঠিকভাবে বলো।
রাজ অগ্নিচক্ষু নিয়ে এগিয়ে গেল রুহির দিকে। রুহির গলা চেপে ধরে বলল, ঠিকভাবে কি বলবো রে? তোকে বিয়ে করার জন্য আমি কাঁদছিলাম, এসে জুটেছিলি কেন আমার কপালে? রাজ বেশ জড়িয়ে ধরেছে, যার জন্য রুহির শ্বাস নিতে কষ্ট হলো। দম বন্ধ হয়ে এলো তার, ছটপট করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। রুহির অবস্থা দেখে রাজ ছেড়ে দিল রুহিকে। ছেড়ে দিয়ে ক্ষান্ত হলো না। রুহির চুলগুলো পেছন থেকে মুষ্টিবদ্ধ করে ধরলো, দাঁতের দাঁত পিষে বলল, আমাকে কথা শোনানোর আগে নিজেকে দিকে তাকিয়ে নেবে। রুহির চোখে কোনো অশ্রু জমলো, সে ব্যথায় কুঁকড়ে উঠল। আমার লাগছে রাজ, ছেড়ে দাও আমাকে। রাজ ছেড়ে দিল রুহিকে। এরপর সে নিজেই নিজের কাজে অবাক হলো। শেষমেশ বইয়ের গায়ে হাত তুলল সে। এক মুহূর্তে মনে পড়ল রুহির কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে। রুহি যে রাগে রাগে তার উপরে রেগে গিয়ে থানায় গিয়ে যদি বলে দেয় সব। এই জন্য রাজ কেমন নির্লজ্জের মতো রুহিকে নিজের কাছে টেনে নিল, চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলল, সরি রুহি, মাথাটা ঠিক রাখতে পারিনি। ওদের তো সব বিয়ে হলো, আমি বলিনি কিছু করবো না। করবো তো, একটু সময় দাও আমাকে প্লিজ। রুহি গলা না রাজের কথা। সে পুনরায় রাজের গলা চেপে ধরে বলল, প্রথমবার এই জন্য কিছু বললাম না, এই স্পর্ধা যদি দ্বিতীয়বার দেখাতে যাও, আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। রুহির হুমকি রাজ ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লে সামনাসামনি গুচ্ছে গোবেচারার মতো ভাব করে থাকলো। মনে মনে বলল, রুহির হুমকিতে রাজ ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ল, সামনাসামনি গোবেচারার মতো ভাব করে থাকলো। মনে মনে বলল, শুধু হিয়া না, তোর ব্যবস্থা করবো ডাইনি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাড়ি থেকে বের হওয়ার সময় নাসিমাকে সত্যটা বলে এসেছে সে। নাসিমা কোনো মাইন্ডই করেনি, আরও হিয়াকে উৎসাহ দিয়েছে, কোনো ভয় নেই যে সে যেন তার মায়ের সাথে নির্ভয়ে দেখা করতে পারে। নাভি আজকে পেয়সীর দিকে বাইকে বের হলো। নাভি বাইক চালাচ্ছে নর্মালভাবে। হিয়া নাভির পেছনে বসে নাভিকে ধরলো না, হিয়া বাইকের পেছনে অর্থাৎ তার পাশের অংশটা ধরলো। এটা নাভি প্রথম ব্যাপারটা দিল, কিছু না বললেও কিছুক্ষণ পরে বলল, আমাকে ধরে বসো ময়না। নাভির কথা শুনে হিয়া নিজের হাত ছড়িয়ে এনে নাভির কাঁধে রাখলো। এতে মন ভরল না নাভির। সে বলল, এভাবে না, আমার দিকে এগিয়ে এসো, আমাকে জড়িয়ে ধরো। হিয়া হক জাগালো, পাবলিক প্লেসে ধরতে তার লজ্জা করবে না বুঝি? কিন্তু নাভির কথা না করতে পারলো না। একটা ইতস্ত ভাব নিয়ে সে নাভিকে জড়িয়ে ধরে বসলো। তখনই মনে পড়ল, তারা তো তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু কোথায় দেখা করবে? বিয়ে হলে তো 3 দিন পরেই যেতে হয় বাবার বাড়ি। তার তো সবই একদিন হলো। তাহলে হিয়া নাভিকে বলল, আমরা কোথায় যাচ্ছি? আম্মুর সঙ্গে দেখা করতে। আর কিছুক্ষণ লাগবে। নাভি একসঙ্গে 2টা উত্তর দিয়েছে। তা হিয়া আর কোনো প্রশ্ন খুঁজে পেল না, চুপচাপ বসে রইল। হিয়া আর নাভি একটা ক্যাফেতে গেল। সেখানে এসেছিলেন হেলেনা। নিয়ম যেহেতু বিয়ের 3য় দিনে কনে বাপের বাড়িতে যেতে পারবে, এর আগে মায়ের সাথে দেখা করার সুযোগ নেই। এই জন্যই নাভি নিয়ম না ভেঙে বউ তার মায়ের সাথে দেখা করিয়ে দিল। তাছাড়া ওদের বিয়েটা যেহেতু পারিবারিকভাবে হয়েছে, নাভির আত্মীয়রা কেউ তেমন জানে না, তাই কেউ বিরোধিতা করতেও পারেনি। নাসিমা তো আরও অনুমতি দিয়ে দিয়েছেন। ক্যাফেতে মায়ের সাথে দেখা করতে পেরে হিয়া তো সেই খুশি, যদিও বেশিক্ষণ কথা বলতে পারেনি তারা, কেননা হিয়ার চাচা বাড়ির কেউ জানে না এই কথা। সবাই তো আর একই মানসিকতার হবে না। এই জন্য নাভি হেলেনাকে নিষেধ করেছিল যাতে ওই বাড়িতে কেউ না জানে। হেলেনাও নাভির কথা শুনে বাড়িতে বলেছিলেন মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাবেন। এসব ভেবে ওরা বেশিক্ষণ থাকেনি ক্যাফেতে। কফি টফি খেয়ে হিয়ার সঙ্গে কথা বলে হেলেনা ফিরে গেলেন বাড়িতে। কিন্তু নাভি আর হিয়া বসে রইল। মা যতক্ষণ পাশে ছিল ততক্ষণ হিয়া ছিল চঞ্চল, কিন্তু হেলেনা চলে যেতে হিয়া আবার নিজেকে গুটিয়ে নিল। কাছামুছি হয়ে বসে রইল নাভির সামনে। নাভি ব্যাপারটা খেয়াল করলো। কিছুক্ষণ পর সে বলল, ময়নার কী হলো হঠাৎ করে? হিয়া নাভির দিকে তাকালো, চোখে চোখ রাখলো। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তো হিয়াকে নাভিকে মেনে নিতেই হবে। এত গুটিয়ে নিলে তো আর হবে না। এসব বোঝো লাজুক মেয়েটা কিছুটা নাভির সামনে নিজেকে আড়ষ্টতা কাটাতে পারে না। হিয়া নিজেকে ধাতস্থ করে নিল, মাথা নেড়ে ক্ষীণ কণ্ঠে জবাব দিল, কিছু না তো। নাভি ভাবুক দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে। বিয়ের আগে মেয়েটা কত চঞ্চল ছিল, ঠিক এইরকম একটা ক্যাফেতে এসে ভালোবাসার কথা জানিয়েছিল তাকে। ঠিক মিষ্টি একটা ময়না পাখির মতো উড়ে বেড়াতো, অথচ বিয়ের পরে কেমন হিয়া পাল্টে গেল।
তার সামনে কেমন চুপচাপ থাকে, অথচ সে ভালোবাসে হিয়ার সরল চঞ্চলতা। নাফির মাথায় একটা প্রশ্ন এলো। সে আরও কিছুক্ষণ এইভাবে তাকিয়ে রইল হিয়ার দিকে, তবে প্রশ্নটা করল না। ওদিকে নাফির এভাবে তাকিয়ে থাকা হিয়া অপ্রস্তুত হয়ে পড়ল। চোখের সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পিছিয়ে গুঁজে দিল। তবুও নাফির চোখ সরল না হিয়ার দিক থেকে। এবারে সে ভাবুক হয় নয়, মুগ্ধ নয়নে দেখে গেল তার পুতুলের মতো বউটাকে। হিয়া নিজে এবার বলল, কী দেখছেন ওভাবে? আমার সুন্দরীতমা পুতুল বউকে। নাফির সহজ উত্তরে লজ্জা পেল হিয়া, মাথা নত করে ফেলল। নাফি একগাল হাত দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হিয়ার দিকে। নাফির মাঝে মধ্যে মনে হয় হিয়াটার সামনে থাকলে সে সারাদিন তাকিয়ে থাকতে পারে, তার নাওয়া খাওয়া কিছুই লাগবে না। নিঃসন্দেহে তার দেখা সবচেয়ে রূপসী সুন্দরী রমণী হিয়া, যাকে দেখতে তার একটু বিরক্ত লাগে না, যার সব কিছু তার ভালো লাগে। চলুন বাড়িতে ফিরে যাই। নাভি কথা বাড়ালো না, সে কথা বললে হিয়া লজ্জা পেয়ে যাবে। থাক, মেয়েটা এখন আর লজ্জা ফেলে কাজ নেই। নাভিয়াকে বসতে বলে বিল পরিশোধ করতে গেল। কিছুক্ষণের মাথায় ফিরে এলো সে। এরপর হিয়াকে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। পশ্চিম আকাশে লাল আভা। মাগরিবের নামাজ পড়ে হিয়া রুম থেকে বের হয়েছে, উদ্দেশ্য নাসিমার রুম। নাফি এখন বাড়িতে নেই, তুবাও ঘুরতে গেছে তাসরিকের সঙ্গে। আর যে দুজন আছে বাড়িতে তাদের দিকে হিয়ার কাজ নেই, এই জন্য হিয়া ওদের খবরও জানে না, মূলত রাখা প্রয়োজন মনে করে না। হিয়া থাকে দোতলায় আর রুহিরা থাকে নিচতলায়, এই জন্য মূলত তাদের দূরত্ব আরও। হিয়ার পরনে সুতির একটা লাল শাড়ি, মাথার কাপড় দেওয়া মেয়েটি, নাকে নাকফুল, কানে ছোটোখাটো একটা কানের দুল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ব্যাস, হিয়ার সাজগোজে বলতে এইটুকুই। যদিও এটা তার সবসময়ের সাজ, তবুও মেয়েটাকে সাধারণের মধ্যে অসাধারণ লাগছে। নাভি এখানে থাকলে আধ ঘন্টা তাকিয়ে থাকতো শুধু শুধু। হিয়া গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নাসিমার রুমও নিচতলায়। ড্রয়িং রুম পেরোতেই পেছন থেকে পশুলার ডাক শুনে থেমে গেল হিয়া। হিয়া শোনো। কণ্ঠটা রাজের। সে সবে সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকেছে। হিয়াকে সামনে থেকে সজোরে ডাকলো। হিয়া থেমে পেছনে ফিরল। রাজকে দেখতে পেল। এতে অবাক হলো হিয়া। পুরনো ক্ষতগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইল। হিয়া ব্যথাতে দামিয়ে রেখে বলল, কি চাই? রাজ ততক্ষণ হিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। রাজ হিয়ার চোখের দিকে তাকালো। রাজের হুট করে মনে হলো হিয়ার চোখ জোড়া ভীষণ রকমের সুন্দর। বুকের ভেতরে রাজ অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে হিয়াকে দেখে আগে সে বিরক্ত হতো, রাগ হতো, সবসময় মনে হতো এই মেয়েটাকে সে নিঃস্ব করে দেবে। তবে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রাজের মনে হচ্ছে এই মেয়েটির মুখে সবসময় হাসি মানায়, কাঁদলে ওকে ভালো লাগে না। সে কিছুক্ষণ সময় নিয়ে আহত কণ্ঠে হিয়াকে বলল, একটু ছাদে যাবে হিয়া? তোমার সাথে আমার জরুরি কথা আছে। হিয়ার গা পিঠে জ্বলে উঠল। ও কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি নাম ধরে ডাকছেন কাকে? আমি আপনার ভাবি হই সম্পর্কে। যেহেতু এখন আপনার শালি থেকে বড় ভাইয়ের বউ হয়েছে, তাই নিজের সীমাবদ্ধতা বজায় রেখে চলবেন। আপনার বউ থাকতে আমাকে ছাদে কেন ডাকছেন? কোন সাহসে? হিয়ার কথাতে রাজ থতমত খেয়ে গেল। মনে পড়ল হিয়ার বর্তমান অবস্থানের কথা। রাগ চোখ নামিয়ে নিল দ্রুত। আজ নিশিকে ভীষণ রকমের দিশেহারা লাগলো তার। জীবনের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না সে। রাজের নীরবতা দেখে হিয়া আবারও বলল, শুনুন, আপনি আর আপনার বউ ভালোভাবে সম্পর্কে বিষয়টা মাথায় ঢুকিয়ে নেবেন। আমার এবং আমার স্বামীর তরফ থেকে আপনাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে। যদিও আপনারা না মানতে হিতে বিপরীত হবে বলে দিলাম। হিয়ার হুমকি শুনে রাজের মাথা ধপ করে আগুন জ্বলে উঠল। চোখের মুগ্ধতা সরে গিয়ে হিংস্রতা দেখা গেল। ও হাত মুঠো করে কটমট চোখে তাকালো হিয়ার দিকে, যা দেখে প্রথমে হিয়া একটু ঘাবড়ে গেল। মনে মনে ভাবলো একটু বেশি করে ফেললো নাকি। পরক্ষণে মনে হলো না, সে তো তার জায়গাতে ঠিক আছে। এখন যেহেতু সে রাজের বড় ভাইয়ের বড় বউ হয়েছে, তার দাম এখন আলাদা। রাজ বলল, তুমি কি বাড়াবাড়ি করছো না হিয়া? নাবিকে কেন বিয়ে করেছো তুমি? অবশ্যই আমি সেই কৈফিয়ত আপনাকে দেব না। আমি বরাবর। আপনি আমার নাম কেন ধরছেন? কথা কানে যায় না নাকি? ভাবি রাখতে পারলে ডাকবেন, নাহলে কথা বলার দরকার নাই। হিয়া আর দাঁড়ালো না রাজের সামনে। রাজের দিকে তাকিয়ে কুটিল হেসে নাসিমের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে রাজ পুরোপুরি স্তব্ধ। হিয়াকে ভাবি বলে ডাকতে হবে? রিয়েলি?
রাজ হেসে ফেলল। এটা কেমন হাসি তা বোঝা গেল না। আর যাই হোক, হিয়াকে সে কিছুতেই ভাবি রাখতে পারবে না। কেমনি কি ভাই? হিয়াও এর এক্স গার্লফ্রেন্ড, আর তাকে ভাবি রাখতে হবে? রাজের এসব সাতপাঁচ ভাবনা মাঝে রাজ শুনতে পেল কারোর চাপা গলার স্বর। বাহ বাহ, এখন আমাকে লুকিয়ে এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হচ্ছে, তাই না? কণ্ঠ শুনে রাজের বিরক্ত হলো। এটা আসলে কোন মাটি দিয়ে তৈরি রাজ জানে না। মানুষ এমনও হয়, অবশ্যই রাত দুটোই সমান, মানিকজোড়া বলা যায়। রাজ এগিয়ে গেল রুহির দিকে। রুহি হাত টেনে ধরে হুড়মুড়িয়ে ঢুকে গেল নিজেদের রুমে। আর ইউ ম্যাড রুহি? মা শুনলে কেলেঙ্কারি হতো না? এইভাবে কেউ বলে নাকি? রুহি তাচ্ছিল্যে মাকে হাসি ফেলে সে বলল, ও মা তাই? বড় ভাবি রূপে এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বললে তোমার মা দেখবে না বুঝি? রাজের হাত মুঠো হয়ে গেল। বুঝতে পারলো ঝুঁকে বসে পড়ে সে বড় ভুল করে ফেলেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে রুহি নামক ইবলিসকে বিয়ে করে। রাজ রুহির দুই বাহু ধরল, বোঝানোর চেষ্টা করে বলল, জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমি মনে মনে দারুণ একটা প্ল্যান করেছি। রুহি অবাক হলো, সাথে খুশিও। আজকে সকালে হিয়া যে অপমানটা তাকে করেছে, এর শোধ না তুলে পর্যন্ত ওর শান্তি হবে না। এখন যখন রাজ পরিকল্পনা করে ফেলেছে, তার তো ভালোই হলো। রুহি মুচকি এসে বলল, কি? বলো বলো। রাজ এরপর বলতে শুরু করলো তার পরিকল্পনার কথা। কথা শেষে বাড়ি ফিরতে ফিরতে নাফির বেশ দেরি হলো। অফিসে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, এই জন্য সে ক্যাফে থেকে ফিরে আবার ছুটতে রয়েছে অফিসে। সচরাচর তো দেরি করে না নাফি, ভাগ্য বিশেষে দুই একদিন দেরি হয়। এদিকে বাড়িতে রাত 10টার সময় ডিনার করা হয়। আজও তার ব্যতিক্রম হলো না। রাত 10টার দিকে সকলে খেয়ে ডাইনিংয়ে। হিয়াও এলো, তবে সবাই খেলো, সে খেলো না। নাসিমা যখন খেতে বলল, হিয়া অক্টোবে জবাব দিল, ও আপনার ছেলে এলে একসঙ্গে খাই। নাসিম হেসে ফেললেন, কিছু বললেন না হিয়াকে, কিন্তু হিংসায় জলে মরল রুহি। আর রাজ লাগে, তার যে রাগ ঠিক কী জন্য হলো তা বুঝতে পারল না। তখন বাজে রাত 11টা, নাপি ফিরল 11টায়। হিয়া তখন রুমে বসে ফোন টিপছে। নাপি এসে দরজায় নক করলো। হিয়া মাথায় কাপড় দিয়ে ঠিকঠাক করে তারপর গিয়ে দরজা খুললো। হিয়াকে লাল শাড়িতে দেখে হৃৎপিণ্ড থমকে গেল নাফির। মেয়েটাকে যে যতবার দেখে ততবারই নতুন করে প্রেমে পড়ে, ঠিক প্রথম দিনের মতো। হিয়া দরজা ছেড়ে দাঁড়ালো, নাফি রুমে ঢুকলো। হিয়া বলল, আপনি ফ্রেশ হয়নি, আমি খাবার নিয়ে আসছি। নাভি অবাক না হয়ে পারল না, তাহলে তার লক্ষ্মী বউটা? নাভি বলল, তোমার কষ্ট করে খাবার আনতে হবে না, আমি নিচে গিয়ে খেয়ে আসবো। নাফির মুখে এমন কথা শুনে হিয়ার একটু অভিমান হলো বই কি। তার কথা কেন জিজ্ঞেস করলো না নাফি? হিয়া বুঝতে দিল না নাফিকে, সে মাথা দোলালো শুধু। নাফিও হালকা এসে ওয়াশরুমে গেল। সময় নিয়ে ফ্রেশ হলো সে। এরপর বাইরে এসে দেখলো হিয়া বসে আছে। নাফি হিয়ার কাছে এলো, হিয়ার হাত ধরে টেনে দাঁড় করালো। হঠাৎ এহেন কাজে হকচকালো হিয়া। প্রশ্নবোধক চাউনিতে তাকালো নাফির দিকে। নাফি হিয়ার সামনে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পিছে গুঁজে দিল। মোহিত কণ্ঠে বলল, আমার জন্য এতক্ষণ খালি পেটে কেন থাকলে ময়না? খেয়ে নিতে তুমি। হিয়া সর্বোচ্চ চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। সে কোনো মতে বলল, আপনাকে ছাড়া খেতে ইচ্ছে করছিল না। নাপি হিয়ার কথা শুনে আনন্দে প্রায় আত্মহারা হয়ে গেল। বিয়ের পরে প্রথমবার হয়তো হিয়া তার সাথে স্বাভাবিক কথা বলল। ঠিক তখনই নাফির মনে পড়ল ক্যাফেতে থাকাকালীন মাথায় আসা প্রশ্নের কথা। নাফি বলল, একটা কথা জিজ্ঞেস করি? বলুন। তোমার আমার বিয়েটা হুট করে হলেও তোমাকে সময় দেওয়া হয়েছিল ময়না, এমনকি আমাদের বিয়ের অনেক দিন কেটেছেও, তাই না? হ্যাঁ। আমার সামনে এনে নিজেকে কেন উঠিয়ে রাখো ময়না? তুমি তো পাখি, তুমি সবসময় উড়ে বেড়াবে। আমি কি তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করতাম? হিয়া আঁতকে উঠল। নাফি এটা ভাবলো কেন? অথচ তার মনে হয় সে সবচেয়ে ভাগ্যবতী। এমন ভালোবাসা কজন পায়, এমন যত্ন কজন পায়। হিয়া ছল ছল নয়নে তাকালো নাফির দিকে। কী বলবে বুঝতে পারলো না। সে তো ছোটবেলা থেকে লাজুক, তার ভীষণ লজ্জা লাগে নাফির দিকে তাকাতে। তাই তো সে নিজেকে গুটিয়ে নেয়, কথা বলতে পারে না। আর নাফি কিনা ভাবলো, এই এই কাঁদছো কেন? হিয়া হুঁশ ফিরে নাফির সচেতনের ডাকে। ততক্ষণে হিয়া আবিষ্কার করলো সে কারো বুকে, কারো বাহুবন্ধনে আবদ্ধ। কেউ একজন এক নাগারে তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, উদ্বেগ নিয়ে বলে যাচ্ছে একটি কথাই, কাঁদছো কেন? আই অ্যাম সরি ময়না, আমি জাস্ট জিজ্ঞেস করেছি
কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কেঁদো না প্লিজ। হিয়া ততক্ষণে কেঁদে ফেলেছে। হিয়া অভিমান নিয়ে নাভির বুকে মৃদুভাবে কিল মারল, ভীষণ অভিমানে বলল, আমার বুঝি লজ্জা করে না আপনার কাছে যেতে? নাভি অবাক হলো, মুচকি হাসলো সে, মুখ ফসকে বলে ফেললো, তোমায় এমন লজ্জা হলে তো জীবনে আমার বাবা হওয়া লাগবে না। হিয়ার কান ঝাঁঝা করে উঠল, বুঝতে পারলো তার অবস্থা কোথায়। সে দ্রুত সরে গেল নাপির কাছ থেকে, তবে শেষ রক্ষা হলো না। নাপি হেঁচকা টেনে হিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল। নাপির চোখ গেল হিয়ার গোলাপ রাঙা ঠোঁটের দিকে। ভীষণ ইচ্ছে হলো ঠোঁট দুটো ছুঁয়ে দেওয়ার। নিষিদ্ধ ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে উঠল। হুট করে নাপি বলে উঠল, ক্যান আই কিস ইউ লিপস? পরের দিন সকালবেলা রুহি বাবা কামরুল এবং রুহির এক মামা মিজান আসলো নাপিদের বাড়িতে হিয়াদের ফেরানি নিতে। তারা বাড়িতে দুই জামাই মেয়েকে নিতে এসেছে। এমনিতে তো হিয়াদের যাওয়ার কথা, কিন্তু হিয়ার বিয়ের সময় যেহেতু রাজরুহি ছিল না, তাই সবার সিদ্ধান্ত ঠিক হলো যে দুই রুহিরাও যাবে ও বাড়িতে। ওই বাড়ি থেকে লোক আসতে আসতে বেজে গেল সকাল 10টা। নাসিমা আজও কলেজে ছুটি নিয়ে অতিথি আপ্যায়ন করলেন। কামরুলরা ঠিক করলেন তারা থাকবেন না, পরে একসময় এসে ঘুরে যাবেন, কিন্তু আজ থাকবেন না। সামান্য কিছু নাস্তা করলেন তারা। ওদিকে দুই মেয়ে জামাইকে তাগাদ দিতে থাকলেন তৈরি হওয়ার জন্য। দুপুরের খাবার ওই বাড়িতে গিয়েই খাবেন। হিয়াকে তৈরি হতে সাহায্য করছেন নাফি। এই যে হিয়ার শাড়ি কুচি ধরিয়ে দিচ্ছে, তো আবার হিয়ার গলায় গয়না পরিয়ে দিচ্ছে, আবার কখনো চুলগুলো ঠিক করে দিচ্ছে। ওর একটা কথাও হিয়া নাফিকে বলে দিতে হচ্ছে না। নাফি কেমন পটু হাতে সব বুঝে বুঝে করে দিচ্ছে। হিয়া যে পারছে না এ কথা বলা লাগছে না। নাফির প্রতিটি কি আর হিয়ার ভালো লাগলো? এইবার হিয়া অবাক হলো। হবে না, এ তো মেয়ালি কাজ। নাফি কোথা থেকে জানলো? কেমন পটুয়াতে সব বুঝে বুঝে নির্ভুলভাবে হিয়াকে গুছিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এ বিষয়ে সে এক্সপার্ট। হিয়ার মাথায় কথাটা গেঁথে গেল। হিয়া ভাবলো নাফিকে জিজ্ঞেস করবে কথাটা। কোথা থেকে নাফি শিখলো এত কিছু? পরক্ষণই ভাবলো, না, সে তো নতুন বউ, এখনই যদি এত সব খবর নিতে যায় তাহলে হয়তো নাভি মাইন্ড করবে। হিয়া মনে মনে নিজেকে মানিয়ে তো নিয়েছে ঠিকই, কিন্তু তার মাথায় ঘুরতে থাকলো এই বিষয়টা। চোখে কয়েকবার তাকালো নাভির দিকে, কিন্তু জড়তা কাটিয়ে আর বলতে হলো না। হিয়া শাড়ি পরেছে খয়েরি রঙের, নতুন বউ তো লাল খড়ি না পরলে কেমন অসম্পূর্ণ মনে হয়। সব গোছানো হয়ে গেছে তার, শুধু একটা মেকআপ বাকি আছে। সেটা হিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে রয়েছে, আর নাফি খাটের উপর বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। হিয়া তখন কপালে টিপ পড়ছে। আয়নার দিকে তাকাতে গিয়ে হঠাৎ নাভির চোখে চোখ মিলল হিয়ার। হিয়া অপোজিট হয়ে হাসলো কেবল, কিন্তু নাভির চোখের পলক নড়েও না মোটেও। সে নির্বিঘ্নে চেয়ে আছে। না আছে কোনো তাড়া, না আছে কোনো ব্যস্ততা। প্রথমবার চোখে চোখ মেলার পর হিয়া অবাধ্য চোখ জোড়া বারবার চলে যাচ্ছে নাভির দিকে। খুব করে চাইছে ওই চোখে কী আছে দেখতে। হিয়া বলল অস্বস্তিতে, কেননা কেউ যদি বুঝতে পারে তার দিকে কেউ তাকিয়ে, একজন এক নাগারে তাকিয়ে আছে, তাহলে কেমন অদ্ভুত লাগে নিজের কাছে নিজেকে। হিয়ারও লাগছে, সে বারবার দেখছে নিজেকে। কোথাও তাকে বাজে লাগছে না তো? না হলে নাভি ভাবে তাকিয়ে কেন থাকবে? হিয়া অনেকক্ষণ খুঁজেও যখন কিছুই পেল না, তখন আয়নার মাঝে নাভির চোখে চোখ রাখলো সে। বহু কষ্টে বলল, কী দেখছেন অমন করে? নাভি সেকেন্ডের মাঝে উত্তর দিল, আমার নিজস্ব চাঁদটাকে দেখছি, যা অপূর্ব সৌন্দর্য আমার অন্তর পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। কথাটা যেন নাভির গোছালো ছিল, তাই সে হিয়ার কথা শেষ হওয়ার আগে উত্তর দিয়ে দিল, এ তো নতজানু হলো হিয়া। এভাবে কেউ প্রশংসা করে নাকি? বললেই তো হয় তার জামা একটু অন্যরকম আছে। এদিকে থেকে হিয়া নিজেকে ভাগ্যবতী ভাবে। হিয়া প্রসঙ্গ পাল্টে বলল, একটা কথা বলি। নাভি বসা থেকে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল হিয়ার দিকে। হিয়ার একদম পেছনে গিয়ে দাঁড়ালো সে, নরম কণ্ঠে শোধালো, কি জানতে চাও সুলতানা? আপনার খিজমতে সবসময় আমার জানাটা কোরবান করতে পারি। হিয়া কেসে উঠল, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? সে যাই হোক, হিয়া নিজের উসকুস মেটাতে বলে ফেলল, এই যে আপনি আমাকে তৈরি হতে হেল্প করেন, এত কিছু আপনি কিভাবে জানেন? নাভি চমকে উঠে চোখ বড় বড় করে হিয়ার দিকে তাকালো। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না তার। হিয়া এতগুলো কথা তার সাথে বলল, তাও আবার কাঁপাকাঁপি ছাড়া। বাহ,
ওদিকে নাফির অমনি চমকিত চেহারা দেখে হিয়া ভেবাচেকা খেয়ে গেল। সে তো বলতে চাইছিল না, কিন্তু এটা জানতে না পারলে যে তার শান্তি হবে না তাই জিজ্ঞেস করতে হলো। কিন্তু এভাবে তাকানোর কি আছে? নাভি কেন এভাবে তাকিয়ে আছে? না মানে অনেক মেয়েরাও আছে যারা এত সব গুছিয়ে করতে জানে না। সেখানে আপনি পারফেক্ট করছেন সব, তাই বললাম। নাভি হিয়ার সামনে গিয়ে বসলো, ড্রেসিং টেবিলের উপর আর কি। তারপর হিয়া চিবুক উঁচু করে ধরলো, মুগ্ধ নয়নে খুব কাছে থেকে আবারও দেখে নিল হিয়াকে। হিয়া আরেক দফা হতবাক হয়ে গেল, বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে এমন অবস্থা হবে না। নাভি যে এত সুন্দর গান গাইতে পারে তাও তো সে জানতোই না, আর তা তো বুঝতে সময় লাগেনি নাভি তাই উদ্দেশ্য করে গানটা গেয়েছে। হিয়ার রসগোল্লার মতো মুখটা তখনও নাপির হাতে, সে দেখছে হিয়ার বিস্ময়ে। মনে মনে হাসলো নাপি। এরপর দু হাতে হিয়ার গাল দুটো টেনে দিয়ে বলল, আমি তো জানতাম তোমাকে বিয়ে করব, আর এটাও জানতাম তুমি সাজতে পছন্দ করো, গুছিয়ে থাকতে ভালোবাসো, তাই ইউটিউব দেখে শিখে নিয়েছি সব। কথাটি বলে নাফি আর বসলো না সেখানে, এখনই যেতে হবে। দেখা যাক নিচের দিকে কী অবস্থা। হতবিলম্ব হিয়াকে রেখে নাভি চলে গেল রুম ছেড়ে। আর বোকা শোকা হিয়া ভাবতে লাগলো, তাকে নাভি বিয়ে করবে এটা ওই লোক আগে থেকেই জানতো। বেশি কিছু ভাবার আগে নিচে থেকে ডাক এলো। গলা ছেড়ে কামরুল ডাকলেন হিয়াকে। হিয়া নিজের ভাবনা টাবনা সব ফেলে রেখে ব্যাগপত্র নিয়ে দ্রুত নিচে নামলো। দাঁড়ালো নাভির পাশে গিয়ে। দুজনে কি সুন্দর লাগছে। নাসিমা সহ সকলেই খেয়াল করলো বিষয়টা। হিয়া আর নাভিকে যে কি ভীষণ সুন্দর লাগছে। নাসিমা তো বলেই ফেললো, মাশাআল্লাহ, আমার ছেলে বউয়ের দিকে কারো নজর না লাগে, তোমরা দুজন সারা জীবন এমন কিউট কাপড় হয়েই থেকো। ঠিক সেই সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো রুহি ও রাজ। হিয়া আর নাভির সৌন্দর্য আর নাসিমার বলা কথাতে রুহি হিংসে জ্বলতে থাকলো। এখানে এসে হিয়াকে দেখতে সে বিরক্ত হলো, তবে কিছু বলতে পারলো না। এই হচ্ছে আফসোস তার। ওদিকে রাজ আবার হিংসায় জ্বলছে না, সে জ্বলছে হিয়ার পাশে নাপিকে দেখে। হিয়ার পাশে নাপিকে যা সহ্য হচ্ছে না রাজের, ও বিরক্ত চোখে ওদের দিকে চেয়ে আছে। এদিকে নাফিও কম যায় না। ও বুঝতে পারলো রাজ রুহির জ্বলন, তাই যাওয়ার সময় সে হিয়ার হাত ধরে নিয়ে গেল, যেন হিয়ার ছোট কোনো বাচ্চা হাত ছাড়িয়ে আচার খাবে। ওসব দেখে রাজের হাত মোটো হয়ে গেল। রাতের খাবার খেয়ে হিয়া নাফি রুমে এলো মাত্র। দুপুরের দিকে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছে। বিকেলে উঠে একটু একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিল নাফি। সাথে অবশ্য হিয়াও ছিল। হিয়ার এলাকায় এসেছে, এই জন্য হিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিল সে। সন্ধ্যায় বসে হিয়ার কাজিনদের সঙ্গে গল্প আড্ডা দিয়েছে নাফি। যদিও সে আড্ডা দেওয়ার মতো মানুষ নয়, তবুও রাত ছিল না বলেই সে একটু গল্প করেছে। নাহলে ব্যাপারটা কেমন যেন দেখায়। নাফির সাথে রাজের দেখা হয়েছে রাতে খাওয়ার সময়ে, এই জন্য মাঝেখানে আর কোনো ঝামেলা ঘটেনি। তবে এর মধ্যে একটা ঝামেলা হিয়ার সাথে আর রুহির সাথে বেঁধেছে। সন্ধ্যায় যখন হিয়া ও নাফি হিয়ার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন সেখানে রুহিও ছিল। আর এই সুযোগে কাজে লাগিয়েছিল হিয়া। রুহি যেমন করে তাকে দেখিয়ে দেখিয়ে রাজের প্রশংসা করেছিল, সেও আজ এমনই করেছে। যেমন নাফিওটা একটু কল রিসিভ করতে গেছিল, সে সময় রুহিও এসেছে। হিয়া রুহিকে শুনে শুনে তুবাদের বলো, আর তোদের ভাইয়া তো আমাকে ময়না সোনা ছাড়া বলেই না। দিকে তাকেই বলো, এই তুবা তুই দেখছিস না তোর ভাইয়া কেমন করে, আর বলিস না আমাকে এত কেয়ার করে। জানিস আমার কি মনে হয়, জীবনের থেকে দুইটা ইবলিস হারিয়ে আর বদলে আল্লাহ তাআলা আমাকে একজন শুদ্ধ মানুষ দিয়েছে, যার কাছে সবার আগে আমার খুশি। রুক্ষ স্বরে তুবাকে বলল, আচ্ছা তোরা অন্যের জামাইয়ের কথা কেন শুনছিস? প্রথম প্রথম এমন কত দেখাবে, পরেই না বোঝা যাবে কে কেমন। তুবা এসব খুচরা আলাপ কীভাবে শুনছিস বল তো? আমার তো জাস্ট বিরক্ত লাগছে। এর কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, তুবা যে যা পায় না তা শুনলেই রাগ লাগে বল, হিংসে হয়, সে যাই হোক। জানিস আমি তো মাঝে মাঝে তোর ভাইয়ার কেয়ার ভালোবাসা দেখে বিরক্ত হই। এ তো কেউ কাউকে ভালোবাসে? ঠিক তখনই নাভি এলো এবং হিয়ার শেষ কথাটা সে শুনল। মনে মনে দুঃখে পেল নাভি, তবে হিয়াদের কাউকে বুঝতে দিল না। সে আবারও গিয়ে ওদের ওখানে বসেছিল, তবে আগের মতো আর আড্ডা সে দিতে পারল না। হিয়া যে তার ভালোবাসাতে বিরক্ত হয় এটা তো সে কল্পনাও করতে পারেনি। ঠিক তখনই হচ্ছে রাতের খাবার জন্য ডাকা হলো। ডিনার সেরে হিয়া ও নাফি সবাই রুমে এসেছে।
হিয়ার রুমটা পরিপাটি করে সাজানো গোছানো। নাফি বিষণ্ণ মনে বসে রইল চেয়ারের উপর। গায়ের শার্টটা খুলে একটা টি শার্ট জড়ালো নাফি। হিয়ার দিকে সে আর তাকালো না আগের মতো করে। হিয়া প্রথমে এসব এতটা গুরুত্ব না দিয়ে নিজের মতো বিছনা গোছালো। মশারি খাটিয়ে সব গোছগাছ করে নাফির জন্য অপেক্ষা করতে লাগলো সে। কিন্তু নাফি হিয়াকে তোয়াক্কা করলো না তেমন। নিজেই অন্য পাশ দিয়ে খাটে শুয়ে পড়লো। এতে হিয়া ভীষণভাবে চমকালো। নাফি কি তাকে ইগনোর করছে? নাফির মুখে সেই হাসিটাও এখন আর নেই। এমনকি নাফি বিছানায় শুয়ে হিয়ার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে থাকলো। সেও বা কী করবে? একপাক্ষে কোনো কিছু হয় না। আর যেখানে হিয়া বিরক্ত হয় সেখানে নাফির সেদে গিয়ে এতটা ভালোবাসা মানায় না। থেকে নাফি নিজেকে ঠিক সামলে নেবে। হিয়াকে ভালোবাসবে না এমন না, ভালো ঠিকই বাসবে আগের মতো করেই, কিন্তু এখন আর দেখাবে না তা। হিয়া কিছু বুঝে উঠতে পারল না। সে খাওয়ার টেবিলে দেখছে নাফি জন্য তাকায়নি তার দিকে। হিয়া মনে মনে ভীষণ অস্থির হয়ে পড়ল। এই মানুষটার এই 1 ঘন্টার অবহেলায় যে হিয়াকে দারুণ কষ্ট দিচ্ছে। প্রতি মুহূর্তে হিয়া নিজেকে অসহায় অনুভব করছে নাফির সামনে। হিয়া শুয়ে পড়ল নাফির পাশে। নিজেকে ধাতস্থ করে সে নাফির কাঁধে হাত রাখলো। বিয়ে যখন হয়েছে সে নাফির স্ত্রী, সে নাফিকে মেনে নিয়েছে। যত দ্রুত সম্ভব তাদের সম্পর্কটা স্বাভাবিক করতে হবে, না হলে যে ঘোর সর্বনাশ। হিয়া তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিশ্চিত কোনো বিষয়ে কষ্ট পেয়েছে যেটা হিয়া জানে না। হিয়া নাফির কাঁধে হাত রেখে কোমল গলায় বলল, হিয়া যতটা কোমল স্বরে কথা বলেছে তার চেয়ে দ্বিগুণ নরম কণ্ঠে নাফি বলল, হ্যাঁ বলো হিয়া। নাফির মুখ থেকে হিয়া নিজের নাম শুনে অসন্তুষ্ট হলো। এক মুহূর্তে তার ভীষণ কান্না পেল। পাবে না, নাফি কি তার নাম ধরে কখনো ডাকে? এই নামে সেই নামে ডাকে তাকে। হিয়ার ঠোঁট কামড়ে ধরলো। নরম মনের মেয়েটা সামান্য কিছু হলে কান্না করে দেয়। এবারও কান্না করবে করবে ভাব। ও তখন কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি রেগে আছেন আমার উপর? নাফি হিয়ার কণ্ঠ শুনে বুঝতে পারলো মেয়েটা আর একটু হলে কেঁদে ফেলবে। এই জন্য নাফি দ্রুত পাশ ফিরে হিয়ার দিকে তাকালো। হিয়ার চোখে পানি দেখে তার প্রচণ্ড খারাপ লাগছে। সে বলল, রাগ করিনি হিয়া, তুমি তো আমাকে ভালোবাসতে বিরক্ত হও তাই। নাফির কথা শেষ হওয়ার আগে হিয়া ক্ষীণ কণ্ঠে কান্না বিজড়িত হয়ে বলল, আপনি ভুল ভাবছেন, আমি রুহি আপাকে শুনিয়ে শুনিয়ে এই কথা বলছিলাম। নাফি হিয়ার কথা শুনে বেশ অবাক হলো। হিয়ার কথাতে সে বুঝতে পারলো আসল ঘটনাটা। তারই ভুল হয়েছে। তবে নাফি এখানে একটা টিক্স খাটালো। সে দমে গেল না হিয়ার সামনে। বলো, ওহ বুঝতে পেরেছি। হিয়া রক্তিম চোখ নিয়ে তাকালো নাফির মুখপানে। মানুষটা কি এখনও তার উপর রেগে আছে? বুঝতেই পারিনি তখনও ওই কথা ধরে রেখে মানুষটা তার সাথে এমন করছে। হিয়া তো এখন বললেই সবটা। তাহলে হিয়া বিচলিত হয়ে বলল, আপনি বুঝেছেন আমি কি বলেছি? আমি ওভাবে মিন করিনি। আমি শুধু, হ্যাঁ থাক, বুঝতে পেরেছি আমি। তাহলে এমন ব্যবহার কেন করলেন আমার সাথে? আগের দিনের একটা অনুমতি চেয়েছিলাম তোমার কাছে, দেওনি তো তুমি। যদি তোমার কথা সত্যি হতো তাহলে ওই দিন আমাকে অনুমতি দিতে। আর মনে পড়লো না নাফি কোন কথা বলছে। এতে করে সে একটু হলেও স্বাভাবিক হতে পেরেছে। এই জন্য ফটাফট বলল, কি অনুমতি? আমার তো মনে পড়ছে না। নাফি সময় ব্যয় না করে বলে উঠল, ক্যান আই কিস ইউ লিপস? হিয়ার কান আবারও ঝাঁঝা করে উঠল। এই লোক কিসের মধ্যে কি ঢুকিয়ে দিল? হিয়া লজ্জায় হাঁসফাঁস করতে করতে উল্টো দিকে ফিরে গেল। এতে নাফি হতাশ স্বর ফেলল। তার বউটা যে কবে একটু লজ্জা ভাঙতে পারবে কে জানে। নাফি বলল, দেখেছো তুমি অনুমতি দাওনি, সেদিন পালিয়েছিলে, তার মানে আমি যা বলেছিলাম তাই সঠিক। তুমি সত্যি বিরক্ত হও। হিয়া শাড়ির আঁচলটা আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে লজ্জা কামানো বৃথার চেষ্টা করলো। সে মনে মনে কিছু একটা ভেবে বলল, আমি অনুমতি দেইনি, কিন্তু কখনো বারণও তো করিনি। নাফি ভূত দেখার মতো চমকে উঠল। লাফ দিয়ে সে হিয়ার উপরে উঠল। হিয়াকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, কি বললে আবার বলো ময়না প্লিজ। দ্যাট মিন্স আমার যা খুশি করতে পারবো, কোনো বাধা নেই। হিয়ার শাড়ির আঁচল দিয়ে মুখ লুকিয়ে অস্পষ্ট স্বরে বলল, বাধা নেই। ওকে, তাহলে আর কি, সমস্যা নেই। মেয়েরা তার শ্বশুরবাড়িতে বাসর সারে, এই প্রথমবার জামাই তার শ্বশুরবাড়িতে বাসর করবে। ব্যাপারটা ইন্টারেস্টিং আছে। এভাবে এবারে নাফিকে আর পায়কে সে 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। প্রথমবারের মতো পবিত্রভাবে নিজের রুক্ষ ঠোঁটজোড়া মেলালো হিয়া নরম ঠোঁটে। গভীরভাবে ছুঁয়ে দিল তা কিছুক্ষণ পর গলায়, এবং
এমন উষ্ণ স্পর্শে ভরিয়ে দিল লাজুক হিয়াকে। হিয়া খামচে ধরল নাফির পিঠের কাজটা, আপন করে নিল নাফির দেওয়া প্রথম ভালোবাসার মুহূর্তটুকু, নিজের স্বামীর কাছে বিলিয়ে দেয় নিজের সবটুকু। নাফি শুধু এতেই ক্ষান্ত হয় না, তার এলোমেলো হাত ছুঁয়ে দেয় হিয়ার শরীরের বিভিন্ন অংশে। ধীরে ধীরে দূরত্ব ঘোচাতে থাকে দুজনের। একটু সময় দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গম্বরে। সূচনা হয় হিয়ার জীবনের নতুন অধ্যায়। তখন হয়তো সকাল 6টা। হিয়া ভেজা চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। লম্বা চুলগুলোকে তোয়ালে দ্বারা ঝাড়তে লাগলো। রুহির রুম আর হিয়ার রুম পাশাপাশি, হিয়ার ব্যালকনির পাশে রুহির ব্যালকনি। চুল মুছতে মুছতে হিয়ার চোখ গেল রুহির ব্যালকনিতে। যা দেখলো তাতে হিয়ার চক্ষু ছানা বড়া। রাজ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে চারদিকে। রাজকে তো সকালে ঘুণাক্ষরও কল্পনা করেনি সে। হিয়ার অপ্রস্তুত হয়ে পড়ল। সে রাজের দৃষ্টি অনুসরণ করে গলার কাছে হাত রাখলো। হিয়া বুঝতে পারলো এগুলো নাফির দেওয়া সোহাগের চিহ্ন। হিয়া ওড়না দিয়ে দ্রুত লোকালো তা, ভাবলো ব্যালকনি ছেড়ে চলে যাবে, কিন্তু তার আগে নাফির ডাকলো তাকে। হয়তো সে আসবে এখানে। সে যেমনই ডাকে ওভাবেই ডেকে বলল, ময়না কই তুমি? হিয়া রাজের দিকে আর ফিরেও তাকালো না, ওকে না দেখার ভান করে ওকে জ্বালানোর জন্য এবং নাফি যাতে ওখানে আসতে না পারে। সে বলে উঠল, হ্যাঁ যা আসছি। হিয়া আর দাঁড়ালো না এক মুহূর্ত।